শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী অধ্যাপক, ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি সিলেট শহরে তিন ব্রিজ দিয়ে সুরমা নদী পেরিয়ে এলেই জেলা পরিষদের সামনে এটি তোমাদের চোখে পড়বে। এটির নাম হচ্ছে নাগরি চত্বর। সিলেট জেলা পরিষদের অর্থায়নে গবেষক মুস্তফা সেলিমের সার্বিক তত্ত্বাবধানে আগ্রহে এই চত্বরটি নির্মিত হয়েছে। এখানে উৎকলিত কিছু বর্ণ আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে কিছু কিছু বর্ণ আমাদের পরিচিত বলে মনে হচ্ছে, আবার অনেকগুলো আমরা চিনতে পারছি না। তার মানে হচ্ছে এই বর্ণগুলো এখন প্রচলিত নয়। তোমাদের জ্ঞাতার্থে একটি কথা বলে রাখি, বাংলা ভাষায় দুটি বর্ণ আছে। একটি বর্ণ যার দ্বারা আমরা পড়াশোনা করছি, আর আরেকটি বর্ণ এই যেটা আমরা এই থামের মধ্যে দেখতে পাচ্ছি। এই বর্ণটির নাম হচ্ছে নাগরি বর্ণ। এখানে আমরা সিলেটের মানুষ হিসাবে আমাদের গৌরব এবং অহংকারের বিষয় হচ্ছে এই নাগরি লিপি শুধুমাত্র সিলেট, মৌলভীবাজার তথা বৃহত্তর সিলেট এবং পার্শ্ববর্তী দেশ ভারতের করিমগঞ্জ, শিলচর, ত্রিপুরা অঞ্চলের। আর একটু যদি বড় পরিসরে আমরা বলি তাহলে এর ঢেউ লেগেছে নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ অবধি। আমাদের পূর্বপুরুষরা এই লিপিতে সাহিত্য চর্চা করতেন, এখন আর এটি ব্যবহৃত হয় না। এ কারণে এই লিপি এখন ঠাঁই পেয়েছে জাদুঘরে। তো আমার প্রসঙ্গের অবতারণা থেকে নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে আমরা আজকে কি আলোচনা করতে যাচ্ছি, আমাদের বিষয়টা কি। আমাদের আজকের পাঠ হচ্ছে তোমাদের সাহিত্য পাঠের একটি প্রবন্ধ, যে প্রবন্ধটি লিখেছেন প্রফেসর আনিসুজ্জামান, জাদুঘরে কেন যাব। এই প্রবন্ধটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসো প্রথমেই আমরা প্রফেসর আনিসুজ্জামান সম্পর্কে কিছুটা জেনে নিই। তিনি হচ্ছেন প্রফেসর আনিসুজ্জামান। আনিসুজ্জামান একজন শিক্ষক, লেখক এবং জাতীয় অধ্যাপক। তার পেশাগত জীবনের শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা দিয়ে, আর সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
তিনি আমাদের মহান ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এছাড়াও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ডক্টর কুদরাতে খুদাকে প্রধান করে যে শিক্ষা কমিশন গঠিত হয়েছিল তার একজন সদস্য ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানজনক পদে, দায়িত্বশীল পদে আসীন ছিলেন এবং অসংখ্য পুরস্কার তিনি লাভ করেছেন। ২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়। প্রফেসর আনিসুজ্জামান ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন। অবিভক্ত ভারতবর্ষে তার জন্ম। তার পিতার নাম এটিএম মুয়াজ্জেম, মা সৈয়দা খাতুন গৃহিণী হলেও লেখালেখির অভ্যাস ছিল। অর্থাৎ পারিবারিকভাবে তিনি একটি সাহিত্যিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন। আনিসুজ্জামান ২০২০ সালের ১৪ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। অর্থাৎ এবছরই ১৪ মে তিনি ইহলোক ত্যাগ করেন। তার মৃতদেহ থেকে নমুনা নিয়ে করোনা পরীক্ষা করা হলে জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। আমরা একটি বৈশ্বিক মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের দুর্ভাগ্য, এই মহামারী ইতোমধ্যে আমাদের মধ্য থেকে অনেক খ্যাতিমান ব্যক্তিকে কেড়ে নিয়েছে। তার প্রথম ঢেউতে আমাদের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানও সামিল হয়েছেন। অর্থাৎ তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। যদিও বয়োবৃদ্ধ এই শিক্ষক বার্ধক্যজনিত অনেকগুলা রোগে ভুগছিলেন। আনিসুজ্জামানকে আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে সমাহিত করা হয়। তার শিক্ষা জীবন। আনিসুজ্জামান কলকাতার পার্ক সার্কাস হাই স্কুলে শিক্ষা জীবন শুরু করেন। এখানে ৩য় শ্রেণী থেকে ৭ম শ্রেণী পর্যন্ত পড়ার পর বাংলাদেশে চলে আসেন এবং খুলনা জেলা স্কুলে ৮ম শ্রেণীতে ভর্তি হন। ১ বছর পড়ার পর পরিবারের সাথে ঢাকায় চলে আসেন এবং প্রিয়নাথ হাই স্কুলে, বর্তমান নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫১ সালে এ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৫৩ সালে জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। তার মানে আনিসুজ্জামান ৭ম শ্রেণী পর্যন্ত কলকাতায় পড়াশোনা করেছেন, বর্তমান ভারতে, আর ৮ম শ্রেণী থেকে তিনি পড়াশোনা করেছেন বাংলাদেশে। ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৫৭ সালে একই বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সে সময় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, শিক্ষক ছিলেন মুনির চৌধুরী। এই মেধাবী মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। আর তিনি শিক্ষক হিসাবে যাদের পেয়েছেন তার মধ্যে জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং প্রথিতযশা নাট্যকার মুনির চৌধুরী।
কর্মজীবন আমরা আগেই উল্লেখ করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে তার শিক্ষকতার জীবন শুরু, কর্মজীবন শুরু। 1959 সালে আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। 1969 সালের জুনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের রিডার হিসাবে যোগদান করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি 1971 সালের 31 মার্চ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন এবং পরবর্তীকালে ভারতে গমন করে শরণার্থী শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। যুদ্ধকালীন গঠিত অস্থায়ী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসাবে যোগ দেন। এখানে গুরুত্বপূর্ণ দুটি বিষয়, একটি হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে অবস্থান করে বাংলাদেশের পক্ষে মতামত সংগ্রহ করেছিলেন, অবস্থান নিয়েছিলেন। পরবর্তী সময়ে তারা ভারতে যান এবং সেখানে শরণার্থী শিক্ষকদের নিয়ে যে সংগঠন গঠিত হয় বাংলাদেশ শিক্ষক সমিতি, সেই সমিতির তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, যাকে আমরা মুজিবনগর সরকার বলি, সেই সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন ডক্টর আনিসুজ্জামান। ডক্টর আনিসুজ্জামান 1985 সালে চট্টগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। 2003 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন, পরে সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসাবে আবার যুক্ত হন। বিষয়টা খেয়াল করো যে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে তিনি তার কর্মস্থল চট্টগ্রামে ছিলেন। 85 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তার কর্মজীবনের শুরু এবং যেখানে তিনি পড়াশোনা করেছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে আবার ফিরত এলেন এবং 2003 সাল পর্যন্ত নিয়মিত শিক্ষক হিসাবে তিনি কার্য সম্পাদন করে, শিক্ষকতা করে অবসর গ্রহণ করেন। পরে এমিরিটাস অধ্যাপক হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়। তিনি দেশে এবং বিদেশে অসংখ্য প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে ছিলেন এবং অনেকগুলা পুরস্কার তিনি অর্জন করেন। তার গবেষণা গ্রন্থ, বেশ কিছু গবেষণা গ্রন্থ তিনি একক বা যৌথভাবে রচনা করেছেন। আমরা এখানে কিছু নাম তোমাদের জন্য তুলে দিলাম, পড়ে নেব। আমরা এখন আমাদের আজকের পাঠের মূল বিষয়ে চলে আসি। আমাদের পাঠ হচ্ছে জাদুঘরে কেন যাব। এই জাদুঘর শব্দটাই আমরা প্রথমে জানার চেষ্টা করি। মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ হচ্ছে জাদুঘর। এই জাদুঘর শব্দটিকে দেখো দুটি অংশ, একটি হচ্ছে জাদু, অপরটি হচ্ছে ঘর। জাদু শব্দটি ফার্সি শব্দ, ঘর বাংলা শব্দ। তার মানে জাদুঘর একটি মিশ্র শব্দ। এই জাদু শব্দটি অর্থের মধ্যে দুতনা আছে। জাদু শব্দটি বিশ্ব জাগানো অর্থে ব্যবহৃত হয়েছে। জাদুঘরে এই জাদু শব্দটি বিস্ময় জাগানো অর্থে ব্যবহৃত হয়েছে। জাদুঘরের একটা সাধারণ লক্ষণ হচ্ছে যা চমকপ্রদ, যা অনন্য, যা লুপ্তপ্রায়, যা বিস্ময় উদ্রেককারী এমন বস্তু সংগ্রহ করা। অর্থাৎ জাদুঘরে তাই ঠাঁই পায় যা দর্শকের মনে চমক সৃষ্টি করে, দর্শকের মনে বিস্ময় জাগায় এবং যা হারিয়ে যাচ্ছে, যা অনন্য।
আমরা এই পাঠের মধ্য থেকে যে তথ্যগুলা জানি, প্রথমেই আমরা একটা তথ্য জানতে পারছি। লেখক বলছেন যে পৃথিবীর প্রথম জাদুঘর, সেই পৃথিবীর প্রথম জাদুঘরটি আলেকজান্দ্রিয়ায় স্থাপিত হয়েছিল খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে আনুমানিক। আলেকজান্দ্রিয়া উত্তর মিশরের প্রধান সমুদ্র বন্দর ও সুপ্রাচীন নগর। আলেকজান্দ্রিয়া কোথায়? উত্তর মিশরে, মিশরের উত্তরাংশ, একটা সমুদ্র বন্দর এবং সুপ্রাচীন নগরী। খ্রিস্টপূর্ব ৩৩২ অব্দে আলেকজান্ডার দ্য গ্রেট এই নগর পত্তন করেন। এটি গ্রিক সভ্যতার কেন্দ্র। আলেকজান্ডার যুগের বিশ্বের এই প্রাচীন জাদুঘরে ছিল নিদর্শন সংগ্রহশালা ও গ্রন্থাগার, যা পরবর্তী সময় ধ্বংস হয়ে যায়। তাহলে আলেকজান্দ্রিয়া কোথায়, এই সম্পর্কে আমরা জানলাম। এখন এই যে প্রথম জাদুঘর, সেই প্রথম জাদুঘরের কিছু বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হচ্ছে, তার পরিধি সম্পর্কে আমাদের জানানোর প্রয়াস নেওয়া হয়েছে। প্রথম জাদুঘরে আমরা দেখতে পাচ্ছি 4টি বিষয় ছিল। একটি ছিল নিদর্শন সংগ্রহশালা, অর্থাৎ একটা সংগ্রহশালা যেখানে বিভিন্ন নিদর্শন, লুপ্তপ্রায় অনন্য নিদর্শনগুলা সংগ্রহ করে রাখা হতো। দ্বিতীয় ছিল গ্রন্থাগার, সেখানে একটি গ্রন্থাগার ছিল, পাঠাগার ছিল, যেখানে অনেক দুর্লভ বইয়ের সমাহার ছিল। 3 নম্বর উদ্ভিদ উদ্যান, গাছের বাগান ছিল, বিভিন্ন প্রজাতির গাছের বাগান সেখানে ছিল। 4 নম্বর উন্মুক্ত চিড়িয়াখানা। চিড়িয়াখানায় আমরা জানি পশু পাখি থাকে, আর সেই পশু পাখিটা মুক্ত ছিল, খাঁচায় বদ্ধ ছিল না। তাহলে এই বিষয়, যে বিষয়গুলা পৃথিবীর প্রথম জাদুঘরে সন্নিবেশ করা হয়েছে, সেগুলার দিকে যদি তাকাই, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এই জাদুঘরের পরিধি ছিল বেশ বিশাল, অনেক বড়। এটি ছিল মুখ্যত দর্শন চর্চার কেন্দ্র, অর্থাৎ জ্ঞান চর্চার একটি কেন্দ্র ছিল। ইউরোপীয় রেনেসাঁসের পর পাশ্চাত্য দেশে ব্যক্তিগত বা পারিবারিক উদ্যোগে জাদুঘর গড়ার ভিত্তি রচিত হয়। এখানে আমাদের প্রথমেই জেনে নেওয়া উচিত ইউরোপীয় রেনেসাঁস বলতে কি বোঝানো হচ্ছে। খ্রিস্টীয় 14 থেকে 16 শতক ধরে ইউরোপে শিল্প সাহিত্য, জ্ঞান চর্চা ও চিন্তা চেতনার ক্ষেত্রে নবজাগরণের মাধ্যমে মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণই ইউরোপীয় রেনেসাঁস। অর্থাৎ জ্ঞান চর্চা, শিল্প সাহিত্য এবং চিন্তা চেতনার মধ্য দিয়ে মধ্যযুগকে পশ্চাতে ফেলে রেখে আধুনিক যুগে প্রবেশের যে প্রয়াস, সেটাই ছিল ইউরোপীয় রেনেসাঁস। আর এটাই ব্যক্তি মানুষকে তার ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে জাদুঘর গড়ার ভিত্তি রচনা করে। রাজারাজরা বা সামন্ত প্রভুরা যেসব সংগ্রহশালা গড়ে তুলতেন, তাতে থাকত ওইসব মহাশয়ের শক্তি, সম্পদ ও গৌরবগাথা। রাজা মহারাজা বা সামন্ত প্রভুরাও তাদের চৌহদ্দিতে সংগ্রহশালা গড়ে তুলতেন। সেখানে থাকত
ওইসব ব্যক্তি বা পরিবারের শক্তি, সম্পদ, শৌর্যবীর্য বা গৌরবের ঘোষণা। তারপরে দেখো, ফরাসি বিপ্লবের পর প্রজাতন্ত্রই সৃষ্টি করে লুপ, উন্মোচিত হয় ভের্সাই প্রাসাদের দ্বার। ফরাসি বিপ্লব কি? ফরাসি বিপ্লব হচ্ছে ইউরোপের প্রথম বুর্জোয়া বিপ্লব। 1789 সালের 14 জুলাই ফরাসি জনগণ সেখানকার কুখ্যাত বাস্তিল দুর্গ ও কারাগার দখল করে নেয় এবং সমস্ত বন্দীকে মুক্তি দেয়। এর মাধ্যমে এই বিপ্লবের সূচনা হয়। এই বিপ্লবে নেতৃত্ব দেন ধনিক শ্রেণী, আর অত্যাচারিত কৃষকরা ছিল তাদের সহযোগী। বিপ্লবের মূল বাণী ছিল মুক্তি, সাম্য, ভ্রাতৃত্ব, সম্পত্তির পবিত্র অধিকার। এই বিপ্লবের ফলে সামন্তবাদের উৎপাটন হয়। বলা হচ্ছে কি যে এখানে নেতৃত্বে ছিল ধনী মানুষজন, বিত্তবান মানুষজন, কিন্তু মূল শক্তি ছিল, বিপ্লবের নিয়ামক শক্তি ছিল সাধারণ কৃষক। আর বিপ্লবের মূল মন্ত্রটাই ছিল মুক্তি। তারা যেভাবে শাসক গোষ্ঠীর দ্বারা নিপীড়িত, নির্যাতিত হচ্ছিল, সেখান থেকে তারা মুক্তি চাচ্ছিল। আর কি, ভূ সম্পত্তির উপর তখন কৃষকের কোনো অধিকার ছিল না। ভূ সম্পত্তিতে তাদের পবিত্র অধিকার তারা প্রত্যাশা করেছে। এ কারণে সেই বিপ্লব সংগঠিত হয়েছিল। রুশ বিপ্লবের পর লেনিনগ্রাদের রাজপ্রাসাদে গড়ে ওঠে হারমিতিয়ে। রুশ বিপ্লব কি? 1917 সালের 7 নভেম্বর বিপ্লবী নেতা লেনিনের নেতৃত্বে রাশিয়ার সর্বহারার দল বলশেভিক পার্টি সেখানকার রাজতন্ত্রকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে। রাজতন্ত্রকে হটিয়ে বিপ্লবীরা ক্ষমতা দখল করে। নেতৃত্বে ছিলেন লেনিন। এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সমস্ত সম্পত্তি ও উৎপাদনের উপায়ের মালিক হয় জনগণ তথা রাষ্ট্র। যে রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তিত হলো রাশিয়ায়, সেটা ছিল সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। আর সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সম্পত্তির মালিকানা ছিল জনগণের তথা রাষ্ট্রের। আর এর মধ্য দিয়েই সেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। টাওয়ার অফ লন্ডনের মতো ঐতিহাসিক প্রাসাদ এবং তার সংগ্রহ মানুষের দেখার সুযোগ সৃষ্টি হয় গণতন্ত্রায়নের ফলে। প্রথমেই জেনে নেওয়া উচিত টাওয়ার অফ লন্ডন কি। লন্ডনের টেমস নদীর উত্তর তীরবর্তী রাজকীয় দুর্গ টাওয়ার অফ লন্ডন। এর মূল অংশে রয়েছে সাদা পাথরের গম্বুজ। এটি নির্মিত হয় 1078 খ্রিস্টাব্দে। একসময় দুর্গটি রাজকীয় ভবন ও রাষ্ট্রীয় কারাগার হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে অস্ত্রশালা ও জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সেটা 1078 খ্রিস্টাব্দে নির্মাণ হয়েছিল এবং সেটা ছিল একটা রাজকীয় ভবন আর রাষ্ট্রীয় কারাগার। এখন যেটা অস্ত্রশালা আর জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। গণতন্ত্রায়ন, পৃথিবীব্যাপী গণতন্ত্রায়নের ফলে এই সকল সংগ্রহশালা দেখার সুযোগ ঘটেছে সাধারণ মানুষের। আগে এগুলো প্রবেশের কোনো অধিকার সাধারণ মানুষের ছিল না।
17 শতকে ব্রিটেনে প্রথম পাবলিক মিউজিয়াম গড়ে ওঠে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। 17 শতক পাবলিক মিউজিয়াম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। প্রথমে আমরা জানি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোথায় এবং কি। যুক্তরাজ্যের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। ব্রিটেন, যুক্তরাজ্য, সেই যুক্তরাজ্যের একটা প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয় 12 শতকের প্রথম দিকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 12 শতকের প্রথমার্ধে। শিল্পকলা ও প্রত্নতত্ত্ব সংক্রান্ত জাদুঘর স্মথসোনিয়ান মিউজিয়াম এই বিশ্ববিদ্যালয়েরই অঙ্গ প্রতিষ্ঠান। আর যে স্মথসোনিয়ান জাদুঘর যেটা মিউজিয়াম সেটা এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েরই একটি অঙ্গ প্রতিষ্ঠান, যেটা প্রতিষ্ঠিত হয় 17 শতকে। 18 শতকে রাষ্ট্রীয় প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ মিউজিয়াম। তাহলে 17 শতকে আমরা দেখতে পাচ্ছি পাবলিক মিউজিয়াম, যেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, আর 18 শতকে এসে বলা হচ্ছে ব্রিটিশ মিউজিয়ামের কথা, যেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। প্রত্নতত্ত্ব ও পুরাকীর্তি সংক্রান্ত এই জাদুঘর ব্রিটেনের জাতীয় জাদুঘর। তাহলে ব্রিটিশ মিউজিয়ামটা হচ্ছে ব্রিটেনের জাতীয় জাদুঘর। প্রতিষ্ঠাকাল 1753। 18 শতক, তাইতো, এর জন্য বলা হচ্ছে 1753। সে সময়ে ব্রিটিশ সরকার স্যার হেনস নন, স্যার রবার্ট কটন, আর্ল অফ অক্সফোর্ড রবার্ট হার্লি, এই 3 জন সংগ্রাহকের বই, পাণ্ডুলিপি, মুদ্রা, পুরাকীর্তি ইত্যাদির বিশাল ব্যক্তিগত সংগ্রহ ক্রয় করে এই জাদুঘর গড়ে তোলে। বলে 3 জন ব্যক্তির নাম আমরা দেখলাম, তাদের সংগৃহীত বই, পাণ্ডুলিপি, মুদ্রা এবং পুরাকীর্তি যেগুলা ছিল সেগুলা রাষ্ট্রীয়ভাবে কিনে নেওয়া হয়, নিয়ে এই জাদুঘরটা প্রতিষ্ঠা করা হয়। শিল্প উন্নতি, উপনিবেশবাদের অবসান, গণতন্ত্রায়নের ফলে আত্মপরিচয় দানের প্রেরণায় সদ্য স্বাধীন দেশগুলো নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠায় মনোনিবেশ করে। এই যে পৃথিবীব্যাপী বিপ্লব সংগঠিত হলো সময়ে সময়ে, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন হলো, তার মধ্য দিয়ে যে গণতন্ত্রায়ন, সেই গণতন্ত্রায়নের ফলে রাজারাজরার হাত থেকে দেশগুলা মুক্ত হলো এবং অসংখ্য ছোট ছোট স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত। সেই স্বাধীন রাষ্ট্রগুলো তাদের নিজেদের পরিচয়কে তুলে ধরার জন্য পরবর্তী প্রজন্মের কাছে নিজেদের শৌর্যবীর্যকে, নিজেদের আন্দোলন সংগ্রামকে তুলে ধরার জন্য তারা জাদুঘর প্রতিষ্ঠা করল বা জাদুঘর প্রতিষ্ঠায় মনোনিবেশ করল। জাদুঘরের শ্রেণী আমরা প্রশাসনিক কাঠামোর উপর ভিত্তি করে জাদুঘরের 4টি শ্রেণী দেখতে পাই। একটি হচ্ছে জাতীয় জাদুঘর, দ্বিতীয় স্থানীয় বা আঞ্চলিক জাদুঘর, তৃতীয় বিশ্ববিদ্যালয় জাদুঘর, চতুর্থ ব্যক্তিগত উদ্যোগে গড়া জাদুঘর। এবার দেখো, এখানে আমরা বাংলাদেশের বেশ কটি জাদুঘরের নাম দেখতে পাচ্ছি। সেখানে বাংলাদেশের জাতীয় জাদুঘর আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর আছে, বঙ্গবন্ধু জাদুঘর আছে, বিজ্ঞান জাদুঘর আছে, একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘর আছে। অনেকগুলো জাদুঘরের নাম এখানে আছে। আমরা এই জাদুঘরগুলোকে শ্রেণী বিভাগ করার চেষ্টা করব ঘরে। কোন জাদুঘরটি কোন শ্রেণীর অন্তর্গত সেটা আমরা ঘরে বসে বসে নির্ণয়ের চেষ্টা করব।
জাতীয় জাদুঘর একটি জাতিসত্তার পরিচয় বহন করে। জাতীয় জাদুঘর মানুষ সেখানে যায়, সে তার নিজের ও জাতির স্বরূপ উপলব্ধি করতে পারে, এ কারণেই সেখানে যায়। মানুষ সেখানে যায় কেননা সেখানে সংস্কৃতির সন্ধান পায়, আত্মবিকাশে প্রেরণা লাভ করে। এ কারণেই বলা হচ্ছে জাতীয় জাদুঘর একটা জাতিসত্তার পরিচয় বহন করে। জাদুঘর আমাদের জ্ঞান দান করে। জাদুঘরে রক্ষিত নিদর্শন, পুস্তক ইত্যাদি আমাদের জ্ঞান দান করে, আমাদের শক্তি যোগায়, আমাদের চেতনা জাগ্রত করে, আমাদের মনোজগৎকে সমৃদ্ধ করে। জাদুঘরে গেলে পরে জাদুঘরের রক্ষিত জিনিসপত্র একজন দর্শককে অনেক কিছু জানতে আর আত্মপরিচয়ের সন্ধান লাভ করতে সহায়তা করে, তাকে জ্ঞান দান। জাদুঘর একটি শক্তিশালী সামাজিক সংগঠন। জাদুঘর একটি সামাজিক সংগঠন। সমাজের এক স্তরে সঞ্চিত জ্ঞান তা ছড়িয়ে দেয় জনসমাজের সাধারণ স্তরে। অর্থাৎ জাদুঘর একটি সামাজিক সংগঠন, যে সংগঠনে এক স্তরে যে জ্ঞানটা সঞ্চিত আছে সেটা অন্য স্তরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা মহৎ কাজ সম্পাদন করে। এ কারণে বলা হচ্ছে জাদুঘর একটি শক্তিশালী সামাজিক সংগঠন। জাদুঘর আমাদের আনন্দ দেয়, নিঃসন্দেহে জাদুঘর আমাদের আনন্দ দেয়। মানুষ জাদুঘরে যায়, জাদুঘরে রক্ষিত বিভিন্ন জিনিসপত্র অবলোকন করে, সেই জিনিসপত্র তাদের মনের মধ্যে বিস্ময় জাগায়, তাদের মনের মধ্যে একটা চেতনার সঞ্চার করে। মানুষের অনন্ত উদ্ভাবন নৈপুণ্য, তার নিরলস সৃষ্টি ক্ষমতা, তার তন্নিষ্ঠ সৌন্দর্য সাধনা, তার নিজেকে বারবার অতিক্রম করার প্রয়াস, এসবের সঙ্গে পরিচয় হয়। আর এগুলা দেখতে পেলে মানুষ অশেষ উল্লসিত হয়। তার মানে মানুষ জাদুঘরে গেলে আনন্দ পায়। তাহলে আমরা এতক্ষণ জাদুঘর সংক্রান্ত অনেক বিষয়ই জানলাম। এখন আরো সংক্ষিপ্ত করে জাদুঘরে কেন যাব এই পাঠের মূল বক্তব্যটা যদি আমরা ধারণ করার নিজেদের মতো করে চেষ্টা করি, তাহলে হচ্ছে কি, যে জাদুঘর হচ্ছে এমন এক সর্বজনীন প্রতিষ্ঠান যেখানে মানব সভ্যতা ও সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করে রাখা হয় সংরক্ষণ, প্রদর্শন ও গবেষণার জন্য। অর্থাৎ জাদুঘর কেবল বর্তমান প্রজন্মের কাছে নিদর্শনগুলো প্রদর্শন করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেগুলো সংরক্ষণ করে রাখে। সংগৃহীত নিদর্শনগুলোকে জাদুঘরে যথাযথভাবে পরিচিতিমূলক বিবরণ সহ এমন আকর্ষণীয়ভাবে প্রদর্শন করা হয় যেন তা থেকে দর্শকরা অনেক কিছু জানতে পারেন, পাশাপাশি আনন্দ পান। এছাড়াও জাদুঘরে আয়োজন করা হয় বক্তৃতা, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শন ইত্যাদি। দর্শকদের মধ্যে জানার কৌতূহল বাড়িয়ে তোলাই এর উদ্দেশ্য। এভাবে জাদুঘর ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান ও সংস্কৃতি ইত্যাদি সম্পর্কিত জ্ঞান ও তথ্যের সঙ্গে জনগণকে আকৃষ্ট ও সম্পৃক্ত করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গুরুত্বের কথা এবং মানবজাতির আত্মপরিচয় তুলে ধরার নানা ধরনের জাদুঘরের ভূমিকার কথা বর্ণিত হয়েছে এই প্রবন্ধে। উপস্থাপন ছিল আকর্ষণীয়, মনোগ্রাহী ভাষায় তিনি সেটা আমাদের সামনে তুলে ধরার প্রয়াস পেয়েছেন। এবার আমরা
কিছু বাড়ির কাজ দেই। প্রশ্নগুলা দেখো। কি প্রেরণা থেকে বিশেষজ্ঞ না হয়েও একজন মানুষ এমন একটা কাজ করেছিলেন এবং দর্শনার্থীরাই বা সেখানে কোন প্রত্যাশা নিয়ে যেতেন? প্রথম জাদুঘরের তৈরির বা গড়ে তোলার প্রাসঙ্গিকতা এবং মানুষের সেখানে যাওয়ার বিষয় এখানে ইঙ্গিত করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের জাদুঘরগুলোকে শ্রেণীবিভাগ করো। এই কথাটা আমরা আগেও বলেছি যে আমরা এই পাঠের মধ্যে অনেকগুলা জাদুঘর, বাংলাদেশের জাদুঘরের নাম পেয়েছি, সেগুলাকে আমরা প্রশাসনিক শ্রেণীবিভাগ করব। য পলায়েতে স জীবতি, প্রসঙ্গ কথা লেখো। এখানে লেখক এই উক্তিটি করেছেন যে প্রসঙ্গে, সেই প্রাসঙ্গিকতা বর্ণনা করা। জাদুঘরে কেন যাব? আমাদের যে পাঠ, এই পাঠের উৎস নির্দেশ করো। এটা লেখকের সাহিত্যকর্মের কোথা থেকে নেওয়া হয়েছে তা খুঁজে বের করো। পরের প্রশ্ন, জাদুঘরে কেন যাব? উত্তর দাও। এবং এটাই মজার এবং সবচেয়ে মূল প্রশ্ন, লেখকেরও প্রশ্ন, পাঠের নামও সেটি, জাদুঘরে কেন যাব। আমরা এই পাঠ পড়ার শেষে এই উত্তর কি খুঁজে পেয়েছি? আমরা কি কারণে জাদুঘরে যাব? যদি পেয়ে থাকি তাহলে সহজ ভাষায় নিজের মতো করে আমরা সেই উত্তরটি লিপিবদ্ধ করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকো, নিরাপদ থাকো, পাঠে মনোযোগী হও। আল্লাহ হাফিজ।